আশ্রমে সব ছেলেরা যখন একে অপরের সঙ্গে গল্প করতে খেলতে ব্যস্ত থাকত, তখন তাদের থেকে আলাদা দূরে আশ্রমের এক কোণায় বসে একা একটি ছেলে নিজের মধ্যে মগ্ন থাকত, বাকিদের সঙ্গে বেশি গল্প করত না। আশ্রমে সারাদিনের পরিশ্রমের পর যখন বাকি ছেলেরা নানান রকম গল্পে মজে থাকত, তখন সেই ছেলেটা আশ্রমের এক কোণায় একটি বটগাছের নিচে বসে একাকিতে ধ্যান করত। আশ্রমের বাকি ছেলেরা তাকে দেখে খুব অবাক হতো, কারণ তার কোনো বন্ধু ছিল না এবং সে একা আশ্রমে বিচরণ করে বেড়াতো। তবে আশ্রমের গুরুদেব তাকে দেখে খুব প্রসন্ন হতেন, এই ভেবে যে অত্যন্ত তার আশ্রমে এমন একজন শিষ্য আছে যে মৌন থাকতে পছন্দ করে, চুপ থাকার গুরুত্ব বোঝে, যে একা থাকার মর্ম বুঝে। যখন ওই আশ্রমে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আসতো, তখন ওই গুরুদেব সমস্ত ছেলেদের মধ্যে ওই ছেলেটির মতামত বিশেষভাবে নিতেন। এর অপরদিকে এই আশ্রমেই সমস্ত ছেলেদের মধ্যে অন্য একটি ছেলে ছিল, যে শুধু চাইতো সবার নজর কাড়তে। আর এই কারণেই সে ওই চুপ থাকা ছেলেটিকে খুব ঈর্ষা করত, কারণ সে চাইতো গুরুদেব প্রিয় শিষ্য হতে, গুরুদেবের নজর কাড়তে। আর এই জন্য সে অন্য শিষ্যদের ভুল গুরুদেবের সামনে তুলে ধরত, যাতে গুরুদেব তাকে মহান বলে মনে করতে শুরু করে। সে সমস্ত দায়িত্ব পালন করার ভান করত, সে সবাইকে না চাইতেই উপদেশ দিয়ে বেড়াতো। সে আসলে খুব ফাঁকিবাজ, বাচাল ও আড্ডাবাজ ছিল। আশ্রমের বাকি ছেলেদের মধ্যে সে খুব জনপ্রিয় ছিল, কারণ সে সবার সঙ্গে আড্ডা দিয়ে বেড়াতো। আশ্রমের কাজের ফাঁকে ও কাজের মধ্যে সে সুযোগ পেলেই সবার সঙ্গে গল্প করত। এই জন্য তার সঙ্গে সবার বন্ধুত্ব হয়ে গিয়েছিল এবং তাকে সবাই পছন্দ করত। আশ্রমের গুরুদেব যখন তার কাছ থেকে পরামর্শ না নিয়ে আশ্রমে সেই শান্ত ছেলেটির কাছে পরামর্শ নিতেন, তখন সে খুব ঈর্ষান্বিত বোধ করতেন। তার মনে হতো সে ওই শান্ত চুপ থাকা ছেলেটি থেকে অনেক বেশি বুদ্ধিমান। তাও গুরুদেব ওই শান্ত ছেলেটিকে বেশি প্রাধান্য দেন। এমন নয় যে গুরুদেব বাচাল ছেলেটির স্বভাব সম্পর্কে কিছু জানতেন না, তিনি সব জানতেন এবং তিনি চাইতেন বাচাল ছেলেটি তার নিজের মতো করে শিক্ষা দিতে, যাতে তার বেশি কথা বলার অভ্যাস, অতিরঞ্জিত ব্যবহার, লোকের ভুল ধরার অভ্যাস সারা জীবনের জন্য শেষ হয়ে যায়, আর সে মৌন থেকে ধ্যানের মাধ্যমে পরমাত্মাকে প্রাপ্ত করতে পারে। আমাদের জীবনে গুরুর কাজই হলো আমাদের সঠিক পথে নিয়ে আসা। তিনিও তাই চাইতেন। তিনি তার বাচাল শিষ্যকে উপলব্ধি করাতে চেয়েছিলেন যে চুপ ও একা থাকা অসীম সত্যকে জানা যেতে পারে। পরমাত্মার সন্ধান কেবলমাত্র চুপ ও একা থেকেই সম্ভব। একদিন গুরুদেব একটি উপায় বার করলেন। তিনি আশ্রমের সমস্ত ছেলেদের একত্রিত করে বললেন, আমি তোমাদের দুজন দুজন করে একটি দলে বিভক্ত করে আশেপাশের প্রতিটি গ্রামে আশ্রমের জন্য অনুদান সংগ্রহ করার জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। আর যে দুইজন সবচেয়ে বেশি অনুদান আশ্রমে নিয়ে আসতে পারবে, তাদের আশ্রমের যাবতীয় দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হবে। এরপর গুরুদেব বললেন, যখন কেউ দান পাওয়ার আশায় হাত পাতে, তখন তার সমস্ত অহংকার শেষ হয়ে যায়। এই জন্য তোমরা সবাই এক দায়িত্বটি মন থেকে পালন করার, অন্যথা এর অবহেলা করলে তোমার জীবনের খুব বড় একটা শিক্ষাকে উপলব্ধি করতে পারবেন। এই কথা বলে গুরুদেব যখন দুজন করে ছেলের দল তৈরি করেছিলেন, তখন তিনি ইচ্ছাকৃতভাবে শান্ত ছেলেটিকে বাচাল ছেলেটির দলে রেখে দিলেন। বাচাল ছেলেটি তখন মনে মনে বলল, এটাই সুযোগ, এই সুযোগে আমি গুরুদেবকে দেখিয়ে দেব ওই শান্ত থাকা ছেলেটার থেকে আমি কতটা বেশি প্রতিভাবান। তারপর তারা দুজন মিলে আশ্রমের জন্য দান সংগ্রহ করতে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আর তারা নিজেদের মধ্যে ঠিক করল, একজন গ্রামের উত্তর দিকে আর একজন গ্রামের দক্ষিণ দিকে যাবে। বাচাল ছেলেটি দেখল গ্রামের দক্ষিণ দিকে বাড়ির সংখ্যা বেশি, ওই দেখে সে দক্ষিণ দিকে গেল। আর শান্ত ছেলেটি গেল উত্তর দিকে। শান্ত ছেলেটি ঘরে ঘরে গিয়ে হাত জোর করে হাতের সামনে দানের বাটি রাখত। তার মুখে এক প্রকার মুগ্ধতা এবং দু চোখে ছিল দৃঢ়তা, তাই তাকে দান করে সবাই কৃতজ্ঞ বোধ করছিল। অপরদিকে ওই বাচাল ছেলেটি ঘরে ঘরে গিয়ে তাদেরকে উপদেশ দিচ্ছিল, যার কারণে বেশিরভাগ লোক তাকে দান না দিয়েই ফিরিয়ে দিচ্ছিল। অবশেষে দান সংগ্রহ করা শেষ হওয়ার পর তারা গ্রামের একটা বটগাছের নিচে দেখা করলো। বাচাল ছেলেটি দেখল শান্ত ছেলেটির কাছে তার তুলনায় দ্বিগুণ দান জমা হয়েছে। এই দেখে সে খুবই অবাক হলো। তারপর তারা আশ্রমের দিকে রওনা দিল। যাওয়ার পথে বাচাল ছেলেটির মাথায় একটা বুদ্ধি এলো। সে শান্ত ছেলেটিকে বলল, আমাদের দুজনে সংগ্রহ করা দান একই পাত্রে ঢেলে দেওয়া উচিত, কারণ গুরুদেব আমাদের দুজনকে একসঙ্গে দান সংগ্রহ করতে
পাঠিয়েছিলেন। শান্ত ছেলেটি মুখে কিছু না বলে তার সংগ্রহ করা দান বাচাল ছেলেটির দানপাত্রে ঢেলে দিল। বাচাল ছেলেটি খুব খুশি হলো। সে ভাবল গুরুদেব আর বুঝতে পারবে না তাদের মধ্যে বেশি দান কে সংগ্রহ করেছে। তার মনে হচ্ছিল গুরুদেব তাকে শান্ত ছেলেটির তুলনায় কম প্রতিভাবান মনে করবে, তাই সে বুদ্ধি বার করছিল। একে একে সব ছেলেরা আশ্রমে ফিরে আসলো এবং সন্ধ্যার সময় গুরুদেব দেখল তার সব শিষ্যদের মধ্যে বাচাল ও শান্ত শিষ্যই সবচেয়ে বেশি দান সংগ্রহ করেছে। তারপর গুরুদেব সব ছেলেদের সামনে তাদের দুজনের পিঠে হাত রেখে অভিবাদন জানালেন আর বললেন, আমি আশ্রমের কার্যভার তোমাদের দুজনের মধ্যে কেবল একজনকেই দিতে পারবো। তাই তোমাদের মধ্যে যে বেশি দান সংগ্রহ করেছে আশ্রমের কার্যকর তাকেই দেওয়া হবে। তখন বাচাল ছেলেটি বলে উঠল, গুরুদেব, আমি ওর থেকে দ্বিগুণ দান সংগ্রহ করেছিলাম, কিন্তু আমি একটা ভুল করে বসি। আমি আমাদের দুজনের সংগ্রহ করা দান একই পাত্রে রেখে দিয়েছি, কারণ আমি জানতাম না আপনি এইরকম একটা নিয়ম নেবেন। আগে জানলে আমি আমার দানপাত্র আলাদা করেই রাখতাম। গুরুদেব তখন শান্ত ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, এই কথায় কি তুমি সহমত? গুরুদেবের প্রশ্নের উত্তরে শান্ত ছেলেটি তীক্ষ্ণ গদ্যস্বরে বলল, গুরুদেব, আমার কাছে এমন কোনো সাধন নেই যে আমি প্রমাণ করব যে আমি আমার সঙ্গীর তুলনায় বেশি দান সংগ্রহ করেছিলাম। তবে সত্য এটাই যে আমি আমার সঙ্গীর তুলনায় দ্বিগুণ দান সংগ্রহ করেছিলাম, আর আমার সঙ্গীর কথাতেই আমি আমার সংগ্রহ করা দান ওর পাত্রে রেখেছিলাম। গুরুদেব জানতেন সে সত্য কথা বলছে, কিন্তু সবার সামনে সত্যকে তুলে ধরতে তিনি দুজনকেই একটা প্রশ্ন করলেন, ওই দূরে পাহাড়ের দিকে তাকাও, বলো তোমরা কি দেখতে পাচ্ছ? তখন দূরের পাহাড়ের কোলে সূর্য অস্ত যাচ্ছিল। গুরুদেব প্রশ্ন শেষ হওয়ার মাত্রই বাচাল ছেলেটি বলে উঠল, গুরুদেব, পাহাড়ের পিছনে সূর্য অস্ত যাচ্ছে, সূর্যের লালিমা আকাশে ছড়িয়ে পড়েছে, এটাই খুব সুন্দর একটা দৃশ্য। তারপর সে আর কিছু বলতে চাচ্ছিল, কিন্তু গুরুদেব তাকে থামিয়ে দিলেন এবং তিনি তার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য শান্ত ছেলেটিকে দিকে তাকালেন। তিনি দেখলেন তার চোখে জল চলে এসেছে। শ্রদ্ধা, ভক্তি আর প্রেমে তার চোখে জল ভরে এসেছিল। শান্ত ছেলেটির মুখে কিছু বলেনি, কিন্তু গুরুদেব তার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। তারপর তিনি সমস্ত ছেলেদের উদ্দেশ্যে করে বললেন, আমি প্রশ্ন করেছিলাম পাহাড়ের দিকে তাকালে তোমরা কি দেখতে পাচ্ছ? বেশিরভাগ মানুষ এটাই দেখবে যে এটা খুবই সুন্দর একটা দৃশ্য, কিন্তু মজার বিষয় হলো সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না, সৌন্দর্যকে অনুভব করতে হয়। আর যখন কেউ সৌন্দর্য অনুভব করে তখন সামনে থাকা ব্যক্তি তার চোখের দিকে তাকানো মাত্রই সেই দৃশ্য সৌন্দর্য উপলব্ধি করতে পারে। তারপর গুরুদেব সেই শান্ত ছেলেটিকে দেখিয়ে বললেন, আসল সৌন্দর্য শুধু এই ছেলেটাই দেখতে পেরেছে। তারপর তিনি বাচাল ছেলেটিকে দিকে তাকিয়ে বললেন, তুমি তো শুধু সৌন্দর্যের ব্যাখ্যা করেছ, কিন্তু সেই আসলেই সেই সৌন্দর্যকে উপলব্ধি করেছে। নিজেকে অসফল হতে দেখে বাচাল ছেলেটি জোরে জোরে কাঁদতে লাগলো। তাকে সান্ত্বনা দিয়ে গুরুদেব বললেন, আমি প্রথম থেকেই জানতাম তুমি মিথ্যা কথা বলেছ, কিন্তু আমি চেয়েছিলাম তুমি যাতে সেই মিথ্যাটা বুঝতে পারো। তারপর সব ছেলেদেরকে উদ্দেশ্য করে গুরুদেব বললেন, শব্দ জালের মতো হয়, শুধু আমাদের বেশি কথা অর্থাৎ শব্দের ব্যবহারের কারণে আমাদের জীবনে অধিকাংশ সমস্যার উৎপত্তি হয়। যখন কোনো ব্যক্তি কোনো কথাকে বাড়িয়ে বলে তখন সেই ব্যক্তি তার কথা প্রমাণ করার জন্য শব্দের জাল বুনতে শুরু করে, আর শেষ পর্যন্ত সে নিজেই সেই ফাঁদে আটকা পড়তে শুরু করে। আর এই কারণেই আমরা অন্তর্মুখী হওয়ার জায়গায় বহির্মুখী হতে শুরু করি। কিন্তু যে ব্যক্তি নিজের জীবনে পরম সত্যকে জানতে চায় তাকে প্রথমে চুপ থাকা শিখতে হবে। একা কী করে থাকতে হয় জানতে হবে। প্রয়োজনে বেশি কথা বলা অথবা সবসময় কথা বলা আমাদের জীবনে পরম সত্য থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়। কিন্তু যখন শান্ত থাকবে, চুপ থাকবে, একা বসে নিজের ভিতরে খেয়াল করবে, তখন থেকেই তুমি নিজের সঙ্গে সময় কাটাতে শুরু করবে, যার থেকে তোমার একাকিত্বের মাহাত্ম্য উপলব্ধি করতে পারবে। আর একবার যদি তোমার একাকিত্বের মাহাত্ম্য উপলব্ধি করতে শুরু করো, তখন তোমাদের চোখে মুখে সেই শান্তির সরলতার ছিন্নগদ্য স্পষ্টতার ছাপ ফুটে উঠবে। একবার সেই স্তরে পৌঁছে গেলে আর কাউকে কিছু প্রমাণ করার থাকে না, বলার থাকে না। সবাই সব কিছু তোমার চোখের দিকে তাকালেই বুঝতে পারবে। তারপর শান্ত ছেলেটির দিকে ইশারা করে গুরুদেব বললেন, এই ছেলেটি যে দৃশ্য দেখতে পেয়েছে তা কখনোই একজন বেশি কথা বলা ব্যক্তি দেখতে পারবে না।
কারণ সে তার বুদ্ধির সঙ্গে তর্ক বিতর্ক করতে থাকবে এই নিয়ে সে কি দেখতে পেরেছে, কিন্তু সে কিছুই অনুভব করতে পারবে না। সে দেখতে পাবে পাহাড়, সূর্যের লালিমা, কিন্তু প্রকৃত সৌন্দর্যের বিরাট রূপকে সে কখনোই উপলব্ধি করতে পারবে না। যদি তোমাদের চুপ থাকার দক্ষতা অর্জন করতে হয়, তাহলে সর্বপ্রথম তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে কাউকে প্রভাবিত করার জন্য অহেতুক কথা বলবে না। বেশিরভাগ মানুষই এই জন্যই বেশি কথা বলে, কারণ সে কাউকে প্রভাবিত করতে চায়, নিজেকে প্রমাণ করতে চায়, আর অন্যকে প্রভাবিত করতে গিয়ে কখন সে শব্দের জালে জড়িয়ে যায় নিজেও বুঝতে পারে না, আর এটাই তাদের অভ্যেসে পরিণত হয়ে যায়। যদি কোনো ব্যক্তি সবাইকে প্রভাবিত করার জন্য অধিক কথা বলতে থাকে, তাহলে সে কতজনকেই বা প্রভাবিত করতে পারবে? সে একইভাবে কখনোই সংসারকে সবাইকে প্রভাবিত করতে পারবে না। এই জন্য বহির্মুখী হওয়ার জায়গায় যদি আমরা অন্তর্মুখী হই, তাহলে আমরা নিজেকে প্রকৃত অর্থে বুঝতে পারবো। তারপর নিজের কথা শেষ করার আগে গুরুদেব নিজের শেষ উপদেশ দিয়ে বললেন, যদি কোনো ব্যক্তি বেশি সময় ধরে চুপ থাকতে না পারে, তাহলে তার অত্যন্ত অল্প সময় চুপ থাকা অনুশীলন করা উচিত। সপ্তাহে কোনো এক সময়, দিনের কোনো এক সময় প্রতিটি মানুষেরই একটি গাছের মতো কিছু না বলে চুপ করে থাকা উচিত। এর থেকে আমাদের চুপ থাকার অভ্যেস ধীরে ধীরে বৃদ্ধি পাবে, কারণ একবার যখন তোমরা চুপ থাকতে শুরু করবে, তখন এর আনন্দ উপলব্ধি করতে পারবে। এরপর আর তোমাদের চুপ থাকার অনুশীলন করতে হবে না, তোমরা নিজের থেকেই সেই পরমানন্দের সঙ্গে চুপ থাকা শুরু করবে। এতে তোমাদের বুদ্ধি ও স্পষ্টতা বাড়বে শুরু করবে। প্রকৃত অর্থে যাকে বলে দর্শন, তা শুধু চুপ থেকেই করা সম্ভব। এরপর সব ছেলেদের অল্প সময় চুপ থাকার সংকল্প দিয়ে গুরুদেব নিজের কথা শেষ করলেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা সবাই ভিডিওটিকে নিশ্চয়ই শেয়ার করবে এবং লাইক করবে, কমেন্ট করবে, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবে না। আর ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। রাধে রাধে।